আচ্ছা, এই পর্যায়ে আমরা পড়তেছি প্রিজম নিয়ে। তো প্রিজম সিচুয়েশনটা খুব সহজ, মানে জিনিসটা খুব সহজ। যেমন মনে করো তুমি তিনটা টাইলস নিলা বা তিনটা হচ্ছে আয়তাকার পাত টাইপের নিলা, একটা পাত নিচে রাখলা, বাকি দুইটারে যদি তুমি এরকম এন্ড এরকম দিয়ে দাও, মানে এই যে একটা পাত নিচে বাকি দুইটা এরকম থাকবে, এই যে তিনটা পাত দিয়ে তুমি যে জিনিসটা তৈরি করলে এটাই হচ্ছে ভাই প্রিজম। এখন প্রিজমের ক্ষেত্রে আমরা দুইটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে এক সাইড দিয়ে আলো দেই আর এক সাইড দিয়ে আলো পাই। লাইক ধরো আমরা এই সাইড দিয়ে যদি একটা আলো দেই, তখন আরেকটা সাইড দিয়ে বেশ কয়েকটা ভাগে আলোটা ভাগ হয়ে যায়। আমরা যদি প্রপার একটা সাদা আলো দিতে পারি, তাহলে দেখা যায় এটা মোটামুটি 7টা ভাগে আলোটা ভাগ হয়। কেন ভাগ হয়, কিভাবে ভাগ হয়, এটা নিয়ে আমাদেরই কার্যক্রম আছে, কাজ করতেছি সামনেই। তো মূলত প্রিজম হইতেছে ভাই দুইটা হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। এই যে একটা হেলানো তোমার সমতল পৃষ্ঠ, আর একটা হচ্ছে হেলানো সমতল পৃষ্ঠ, এই দুইটা দিয়ে পাইলাম, আর নিচে আরেকটা দিয়ে এটাকে ব্যালেন্স করা আর কি, আর উপরে দুটা লাগানো আর কি। এটাই হইতেছে ভাই তোমার মূলত প্রিজম, আর কিছুই না। এখন এই প্রিজম নিয়ে অনেক ধরনের কাজকর্ম হয়, এই যে আমরা প্রিজমটা আঁকছি, ঠিক আছে? তো আশা করি প্রিজমের আঁকাটা একদম ইনশাল্লাহ ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। তো আমরা প্রিজমে আলোর প্রতিসরণ নিয়ে কাজকর্ম করতেছি এখন। তো প্রিজমে আলোর ঘটনাটা কি ঘটে প্রথমত, তো আমরা জাস্ট এখানে আলোর লাইটটাকে আমি একটু এঁকে দেখাচ্ছি আর কি, যে কি হইতেছে। তো প্রথমে মনে করো পি বিন্দুতে এখানে আলো আছে, আলোটা যাচ্ছে, গেল, ঠিক আছে? ধরো আলোটা এখানে গেল, এই পয়েন্টে পড়লো। তো এই পয়েন্টে পড়ার পরে তুমি বুঝতে পারতেছো প্রিজমে কিন্তু তল দুইটা, তার মানে প্রতিসরণ দুইটা হবে। আগে বুঝো এটা কিন্তু বাতাসে ছিল মিউ এ, প্রিজমটা মনে করো কাচের তৈরি, তাহলে এটা হচ্ছে মিউ জি, এন্ড দেন আবার এখানে কিন্তু বাতাস মিউ এ, তাহলে তিনটা প্রতিসরণের মাধ্যম পাইলাম, মানে দুইটা একই আর একটা ভিন্ন। প্রতিসরণ হবে কয়বার? দুইবার। এখানে একবার হবে, এখানে আরেকটা বার হবে। তো এখানে যখন আলোটা পড়লো, হালকা থেকে যেহেতু ঘন মাধ্যমে গেছে, তুমি যদি এই পয়েন্টে একটা অবিলম্ব আঁকো, যেটা হচ্ছে ও এন বলতেছি, এই যে ও আর এন, এটা হচ্ছে এখানে অবিলম্ব। অবিলম্ব আঁকলে এবার আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল এই বরাবর, খেয়াল করো আলোক রশ্মি কিন্তু যাওয়ার কথা ছিল এই বরাবর, মানে তুমি এটাকে টেনে দিতে পারো হালকা, এটা কিন্তু তোমার মানে মোটামুটি এই বরাবর যাওয়ার কথা ছিল, ঠিক আছে? এরকম যাওয়ার কথা ছিল আলোক রশ্মিটা, কিন্তু বেঁকে গেল, হালকা বেঁকে। এবার আলোক রশ্মিটা যাচ্ছে হচ্ছে একদম এক্স্যাক্টলি এই বরাবর, ঠিক আছে? এই বরাবর যাচ্ছে, যাওয়ার পরে এই পয়েন্টে যে পড়লো, প্রথম একবার কিন্তু প্রতিসরণ হইলো, যার কথা ছিল এরকম, গেছে এরকম। এবার এই পয়েন্টে যখন পড়লো কাছ থেকে বাতাসে, ও কিন্তু আরো একটা বার প্রতিসরণ দেখাবে। এবার সে যাচ্ছে ঘন থেকে হালকা মাধ্যমে, তার মানে আমি যদি এই পয়েন্টে, যে আপতন বিন্দুতে এই বিভেদ তলের উপর আবার একটা অবিলম্ব আঁকি, যেটা হচ্ছে আমরা বলতেছি এন প্রাইম থেকে ও, এই একটা যদি অবিলম্ব আঁকি, তাহলে ও দেখা যাবে ওর যাওয়ার কথা ছিল কোন দিকে বলতো? যাওয়ার কথা ছিল ধরো এই বরাবর, কিন্তু ও অবিলম্ব থেকে আরো দূরে সরে যাবে, আরো দূরে সরে যেয়ে এই বরাবর চলে যাবে। এই হইতেছে ভাই তোমার আলোক রশ্মির ঘটনাটা, যে ওর ভিতরে প্রিজমের ভিতরে ও কিরকম আচরণ করবে। এখন এখানে অ্যাঙ্গেল গুলো যদি আমরা একটু বাইর করে ফেলার চেষ্টা করি, তুমি দেখো প্রথম অবস্থায় এর আপতন কোণ কিন্তু এই যে এইটা, যেটাকে আমরা I1 বলতেছি, কারণ অবিলম্বের সাথে যে কোণটা করে। প্রতিসরণ হওয়ার সময় হওয়ার পরে এই অ্যাঙ্গেলটা হচ্ছে R1, এটা হচ্ছে তোমার ভাই R1, এটা R1। এবং সে যে আবার আপতিত হইলো এখানে এই পয়েন্টে, এখানেও কিন্তু অবিলম্বের সাথে সেটা কোণ করছে, যেটাকে আমরা R1 বলতেছি। ভিতরের গুলারে R1 বলবো, বাইরের গুলারে I1 I2 বলবো, ঠিক আছে? জাস্ট বোঝার জন্য। তো এটা হইতেছে ভাই তোমার আরো একটা অ্যাঙ্গেল, যেটাকে আমরা বলতেছি কি ভাই R2। এটা R1 হলে এটা R2, মানে ভিতরের গুলো R দিয়ে বাইরের গুলো I দিয়ে পড়লো। পড়ার পর আবার যখন চলে যাচ্ছে, তখন কিন্তু আবারও সে এই অবিলম্বের সাথে যে কোণটা করতেছে, সেটাকে আমরা বলতেছি ভাই I2। সেটাকে আমরা যে লাল ইয়া দিয়ে দেখানোই আছে, এটা নিয়ে এত ঝামেলা করার দরকার নাই। এই যেখানে দেখানোই ছিল, ঠিক আছে? এটা I1, এটা হচ্ছে যে লালটা, লালটা R1। আমি একটু জাস্ট ক্লিয়ার কালি দিয়ে লিখে দিই, যদি কেউ দেখতে ঝামেলা পাও। R1, এটা R2, আর এই যে লালটা, এটা হচ্ছে তোমার I2। এই যে এতটুকু লাল লাল দেখা যাচ্ছে, আশা করি একদম ক্লিয়ারলি দেখা যাওয়ার কথা লালটা। হ্যাঁ, একদমই ক্লিয়ার দেখা যাচ্ছে, লাল যে যতটুকু দেখতেছে এটা হচ্ছে I2। তো এই হচ্ছে ভাই আলোর গতিপথ। তো প্রতিসরণ হয়েছে দুইবার। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো জিনিসপত্র বের করতে পারি। তো সবার আগে যে জিনিসটা নিয়ে আমরা কথাবার্তা বলি, সেটা হচ্ছে ভাই বিচ্যুতি। তো তুমি এখানে দুইবার স্নেলের ফর্মুলা খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবা। এখানে একটা আছে, এখানে একটা আছে। আমরা যদি একটু অ্যাপ্লাই করে দেখাই, তাহলে এখানে যদি তুমি চিন্তা করো, প্রথমবার যে ঘটনাটা ঘটাইছে ও, সেটা হচ্ছে তোমার এ মিউ জি, মানে এই যে বাতাস থেকে কাছে গেছে, এ মিউ জি ইকুয়ালস টু হচ্ছে কি, প্রথমে আসবে হচ্ছে বাতাসের অ্যাঙ্গেল সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1, এই যে R1 কাছের মাধ্যমটা। এবার দেখো পরে কি ঘটছে ভাই,
কাছ থেকে বাতাসে গেছে, কাছ থেকে বাতাসে গেছে, তার মানে এটা কিন্তু এটা উল্টাটা। তাহলে তুমি কিন্তু চাইলে এখানেও এম ইউজি অ্যাপ্লাই করতে পারো। তাহলে এখানে যদি এম ইউজি অ্যাপ্লাই করো তাহলে আগে বাতাস দেন কাজ, তাহলে সাইন আই টু হচ্ছে বাতাস, তারপর হচ্ছে কাজ সাইন আর টু। সহজ জিনিস আর কি। এটা মানে কি ভাই, এম ইউজি তুমি যদি এখানে কিন্তু গেছে মূলত ভাই, এখানে প্রথমে আসছে হচ্ছে বাতাস থেকে কাছে, দেন এখানে গেছে কাছ থেকে বাতাসে। বাট তুমি চাইলে, আমি কিন্তু বলছি তোমাকে যে আলোক পথ ছাড়াও তুমি তোমার মতো ধরতে পারো। তুমি যদি এখানে চিন্তা করো যে আমি এ জি মিউ এ না, আমি এটাকে চিন্তা করব এটা গেছে হচ্ছে এ মিউ জি, মানে আমি উল্টা চিন্তা করবো, তাহলে সেটাও করতে পারো। তাহলে কি করতে হবে, জাস্ট আগে বাতাসের অ্যাঙ্গেলটা দিতে হবে। বাতাসের অ্যাঙ্গেল আছে হচ্ছে আই টু, কাছে আছে আর টু। তাহলে আমি যদি এম ইউ জি রাখি তাহলে এখানে আমি লিখতে পারি সাইন আই টু বাই সাইন আর টু। মনে রাখো জিনিসটা কাজে আসবে, তুমিও পারতা, এটা নিয়ে খুব একটা প্যারা নাই। তো এখানে মেইনলি যেটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে বিচ্যুতি কোণ, যেটাকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করি। বিচ্যুতি কোণটা একদম বাংলা ভাষায় চিন্তা করো, অনেক জায়গায় অনেক কঠিন দেওয়া বইতে। সেটা হচ্ছে এরকম যে তার যেদিকে যাওয়ার কথা ছিল ভার্সাস সে যেদিকে গেল, এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে বিচ্যুতি কোণ। একটু খেয়াল করো, আলোটা যেভাবে ছিল প্রতিসরণ কিন্তু দুইবার হয়েছে, একবার এইখানে আর একবার এইখানে, তাই না? তোর যাওয়ার কথা ছিল কিন্তু এই বরাবর, এই যে আমরা কালো ডট ডটটা যে টানছি এই বরাবর তার চলে যাওয়ার কথা ছিল আলোটা, কিন্তু সে গেছে আলটিমেটলি কোথায়, প্রথমে তো বাঁকলো দেন আবার বাঁকলো, তো আলটিমেটলি সে গেছে এই বরাবর, সে কিন্তু গেছে এই বরাবর। তাহলে আমরা যদি এই রশ্মিটাকে একটু পিছনের দিকে টেনে দিই, এবং এটা তো টানাই ছিল, তাহলে এই যে যে অ্যাঙ্গেলটা তৈরি হইলো ভাই, এই যে তোমার অ্যাঙ্গেলটা তৈরি হইলো, এইটাকেই বলা হয় ভাই তোমার বিচ্যুতি কোণ ডেল্টা। ক্লিয়ার? মানে ওর যেদিকে যাওয়ার কথা ছিল এবং ফাইনালি সে যেদিকে গেল, এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে ভাই তোমার ডেল্টা, যেটাকে আমরা বলি বিচ্যুতি কোণ। এতটুকুই, আর কিছুই না। আরো কিছু পরিচয় আছে এখানে, যেমন এই যে প্রিজমের অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় প্রিজম কোণ, অথবা এটাকে অনেকে বলে প্রতিসারক কোণ, এ দ্বারা প্রকাশ করা হয় এটাকে। ঠিক আছে, মানে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, এইখানে যে অ্যাঙ্গেলটা ভাই তোমার তৈরি হয়, এটা হইতেছে এ, যেটাকে আমরা প্রিজম কোণ বলি, অনেকে প্রতিসারক কোণও বলে। দুইটাই সত্য, দুইটাই ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আশয়। তাহলে এখন আমরা একটু দেখি যে বিচ্যুতির সংজ্ঞাটা আমি লিখছি এখানে, আলোক রশ্মি যেদিকে যাওয়ার কথা ছিল এবং যেদিকে প্রতিসৃত হইলো ফাইনালি, সেটার মধ্যবর্তী কোণটা হচ্ছে তোমার বিচ্যুতি, যেটাকে আমরা প্রকাশ করি ডেল্টা দ্বারা। এই বিচ্যুতি নিয়ে অনেক ডিটেলসে কাজকর্ম হবে, এই যে এখনই করবো আমরা। তুমি যদি একটু বিচ্যুতি অ্যাঙ্গেলটা এখানে একটু চিন্তা করো, এই বিচ্যুতি অ্যাঙ্গেলটার ঘটনাটা কি, তুমি একটা ত্রিভুজ এখান থেকে ফাইন্ড আউট করতে পারার কথা। এই যে আমি একটু দেখাই দিচ্ছি, তুমি একটু খেয়াল করবা, এই যে ত্রিভুজটা আমি জাস্ট পয়েন্ট আউট করে দিই, তুমি বুঝবা। এই যে একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজের একটা বাহুকে মানে বর্ধিত করলেই কিন্তু আমরা বহিস্থ কোণ হিসেবে বিচ্যুতি পাই। তুমি জানো যে কোনো ত্রিভুজের একটা বাহুকে বর্ধন করার কারণে যে বহিস্থ কোণ তৈরি হয়, সেটা কিন্তু বাকি দুইটা কোণের যোগফলের সমান। তার মানে এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণ যোগ করলে আমরা বিচ্যুতি কোণ পাবো। তাহলে এই কোণটা মানে হচ্ছে এটা টি, এই পয়েন্টটা হচ্ছে টি, এটা টি, এটা হচ্ছে কিউ, এবং এটা হচ্ছে আর। আমি যখন আইকা ফেলবো পুরাটা তখন কিন্তু একটু ঘিজিবিজি হবে, তাই একটু দেখে দেখে ফলো করে যাও। এই ডেল্টা মানে বাকি দুইটা অন্তস্থ কোণের যোগফল। ডেল্টা যেহেতু বিচ্যুতি কোণ, তাহলে ত্রিভুজের বাকি ভিতরের দুইটা অন্তস্থ কোণের যোগফল হবে। তাহলে ডেল্টা ইকুয়ালস টু টি কিউ আর প্লাস টি আর কিউ। ডেল্টা ইকুয়ালস টু টি কিউ আর প্লাস টি আর কিউ। এখন আমরা যদি একটু টি কিউ আর এর দিকে তাকাই, একটু ভালো মতো খেয়াল করো, এইটা আর ওয়ান, এইটা আর ওয়ান, এবং তুমি যদি একটা বিপ্রতীপ কোণের কনসেপ্ট আনো, এইটা আর এইটা, তাহলে দেখো এই আই ওয়ান এর বিপ্রতীপ কোণ কিন্তু মূলত তোমার এইটা। তার মানে এই যে এতটুকু যে টানলাম, এটা কিন্তু মূলত ভাই তোমার আই ওয়ান। তাহলে তুমি যেই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতেছো আর ওয়ান, আমি একটু ভুল করছি, আবার একটু দেখাই, এখানে একটু মানে ঘিজিবিজি আমারই লাগছে একটু, তাই একটু ভুল হয়েছে, বাট সমস্যা হবে না, আমি দেখাচ্ছি কি করছি। এইটা কি, আবার একটু আসি, আমরা যেটা বলছি সেটা হচ্ছে এই যে বিচ্যুতি কোণটা, এটা হচ্ছে ভিতরের দুইটা অন্তস্থ কোণের যোগফলের সমান। খুব বেশি ভুল হয় না, সামান্য একটু। এই ডেল্টা হচ্ছে তোমার ভিতরের দুইটা অন্তস্থ কোণের সমান, এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা। এখন একটু খেয়াল করো, এর পরে যে অ্যাঙ্গেলটা আছে এই যে এতটুকু, এটা কিন্তু আর ওয়ান, এটা কিন্তু আর ওয়ান। এখন আমাদের জাস্ট এই অ্যাঙ্গেলটা দরকার। তুমি যদি একটু বিপ্রতীপ কোণের কনসেপ্ট খাটাও, এইটা যদি আই ওয়ান হয় বিপ্রতীপ কোণ অনুযায়ী, এই রশ্মি আর এই রশ্মি মিলায় এইটাও কিন্তু আই ওয়ান। তাহলে খেয়াল করো, এই পুরাটা আই ওয়ান, আর ওয়ান হচ্ছে এতটুকু। তাহলে আমরা যতটুকু অ্যাঙ্গেল চাচ্ছি, মানে টি কিউ আর যেটা আমাদের, টি কিউ আর যেটা, টি কিউ আর যেটা, সেই টি কিউ আরটা কিন্তু মূলত তোমার এই আই ওয়ান থেকে এই আর ওয়ান কে বাদ দিলে যা পাবো সেটাই কিন্তু টি কিউ আর। টি কিউ আর, তাহলে টি কিউ আর মানে কিন্তু আই ওয়ান মাইনাস আর ওয়ান, তার মানে টি কিউ আর মানে হচ্ছে আই ওয়ান মাইনাস আর ওয়ান। ঠিক একইভাবে টি আর কিউ চিন্তা করো, টি আর কিউ এতটুকু, দেখো নিচের এতটুকু হচ্ছে আর টু। আমরা জানি বিপ্রতীপ কোণের কনসেপ্ট অনুযায়ী এইটা আর এইটা বরাবর হচ্ছে আমাদের আছে আই টু, এই যে লালটুকু হচ্ছে আই টু, এই যে আই টু, এই রেখা, এই যে এই রেখা, এবং হচ্ছে এই রেখার বিপরীত সাইডটা কিন্তু আই টু হবে, তার মানে যে এতটুকু কিন্তু আই টু।
এই পুরো I2 থেকে তুমি যদি এতটুকু R2 বাদ দিয়ে দাও তাহলে কিন্তু যে ভিতরের অ্যাঙ্গেলটা, এই যে ত্রিভুজের ভিতরের অ্যাঙ্গেলটা পেয়ে যাও, এই যে এতটুকু পেয়ে যাও, তাই না? সেটা কি I2 থেকে R2 বাদ যাবে, মানে T আর Q কিন্তু I2 থেকে R2 বাদ যাবে। তার মানে আমরা এখানে T আর Q এর বদলে লিখতে পারি I2 মাইনাস R2। ঠিক আছে, এখন এই জাস্ট I1 I2 কে একসাথে করে ফেললাম, R1 R2 কে একসাথে করে ফেললাম, এতটুকু একদম নরমাল কাজ। এখন আমরা একটা ত্রিভুজ দেব, সেটা হচ্ছে QRO, ত্রিভুজ QR আর এইটা হচ্ছে তোমার O। তাহলে QRO ত্রিভুজ মানে এই যে এইটা ত্রিভুজ, এবার এই যে এইটা ত্রিভুজ। ঠিক আছে, এখন ত্রিভুজ QRO এর দিকে তুমি যদি একটু তাকাও তাহলে তুমি খুব ইজিলি বলতে পারবা এখানে তিন কোণের সমষ্টি 180 হবে। ত্রিভুজ মানে এইটা, তার মানে ত্রিভুজের মধ্যে তিনটা কোণ, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2 আর আরেকটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাই না? তার মানে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারি কোণ O, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি কোণ O। তাহলে R1 + R2 + কোণ O = 180 ডিগ্রি, R1 + R2 + কোণ O = 180 ডিগ্রি, এটা একটা পাইলাম। ঠিক একই ভাবে আমরা যদি একটা চতুর্ভুজ নেই, এইটা মিলায় চতুর্ভুজ A কিউ ও আর মানে যে এতটুকু, এরকম যদি একটা চতুর্ভুজ নেই, তুমি জানো যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখানে একটা ঘটনা ঘটছে, তুমি এটা খেয়াল করলে দেখবা, এইটা যেহেতু অবিলম্ব ছিল, এই যে এন আর এই যে ও, এটা যেহেতু অবিলম্ব ছিল, তার মানে এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হইলে চতুর্ভুজের ভিতরে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছিল এটাও কিন্তু 90 ডিগ্রি। ঠিক একইভাবে আমাদের এন প্রাইম আর ও অবিলম্ব হইলে এই যে ভিতরে অ্যাঙ্গেলটা তৈরি ছিল চতুর্ভুজের এটাও কিন্তু 90 ডিগ্রি। তুমি আলটিমেটলি চতুর্ভুজ নিছো কতটুকু? তুমি চতুর্ভুজ নিছো হচ্ছে যে এতটুকু। ঠিক আছে, যেটার ভিতরে এতটুকু আর এতটুকু অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, কারণ এগুলো তো অবিলম্বের আরেকটা সাইড, তাহলে 90 ডিগ্রি হবেই। তাহলে পুরো চতুর্ভুজের যোগফল হচ্ছে ভাই তোমার 360 ডিগ্রি, যেটার ভিতরে এই দুইটা অ্যাঙ্গেল হচ্ছে 90 90 180। তাহলে বাকি পড়ে থাকে কত? 360 থেকে 180 বাদ দিলে বাকি থাকে 180 ডিগ্রি। তার মানে তোমার এই কোণ এ এবং এই কোণ ও যোগ করলে তুমি 180 পাবা। তার মানে এই চতুর্ভুজ থেকে আমরা বলতে পারি কোণ এ আর কোণ ও এর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। একটু খেয়াল করে দেখো, এইটাও 180 আবার এইটাও 180, তার মানে আমি চাইলে লিখতে পারি R1 + R2 + O = কোণ A + O, কারণ দুইটাই তো 180। তুমি যদি দুইটাকে ইকুয়ালস করে দাও তার মানে A + O = তুমি লিখতে পারো R1 + R2 + O। দুই পাশ থেকে কোণ O যদি বাদ দিয়ে দাও তাহলে তুমি পাও কোণ A = R1 + R2। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, একদম নোট ডাউন করে রাখো। এতক্ষণ পর্যন্ত যা পড়ছি দেখাইছি তুমি বুঝছো আশা করি, বাট এটা মনে রাখার কিছু নেই, আমাদের ফর্মুলায় আসতে হবে, জাস্ট একটু ডিরাইভ করে দেখাচ্ছি যেন তুমি জিনিসটা বুঝতে পারো। তো R1 আর R2 মানে যে ভিতরের যে অ্যাঙ্গেল দুইটা ছিল, এই যে আলটিমেটলি এই যে এইটা R1 ছিল আর যে আলোক রশ্মিটা যেই বরাবর গেছে এই যে এটা ছিল R2। এখন হয়তো বোঝা যাচ্ছে না, ক্লিয়ার চিত্র দেখাচ্ছি তোমাকে একটা ক্লিয়ার চিত্রতে। এই যে R1 এই যে R2, এই দুটো যোগ করলে আমরা পাবো হচ্ছে কোণ A এর সমান, এটাই প্রমাণ করছে তখন। ঠিক আছে, মানে যে R1 ছিল কি ভাই, প্রথম পৃষ্ঠ থেকে প্রতিসরিত যে কোণটা অবিলম্বের সাথে, আর R2 ছিল দ্বিতীয় পৃষ্ঠে আপতিত কোণটা অবিলম্বের সাথে। এই দুইটা যোগ করলে তুমি এটার প্রিজম কোণ কিংবা প্রতিসারক কোণ, প্রতিসারক কোণ অথবা প্রিজম কোণটা পাবা, যেটাকে আমরা কোণ A বলতেছি। এটাই আমরা এতক্ষণ ধরে ভাই প্রমাণ করছি কষ্ট করে। A = R1 + R2, শেষ, ক্লিয়ার। এখন আমরা যদি একটু ডেল্টার দিকে তাকাই, ডেল্টা মানে ছিল I1 + I2 - R1 + R2। এখন R1 + R2 মানে আমরা জানি কোণ A, তার মানে ডেল্টা মানে কি পেলে তুমি? মূলত I1 + I2 - A, ইজি। এই ডেল্টাকে আমরা বলতেছি কি ভাই? বিচ্যুতি কোণ, এবং এই এটাকে বলতেছি প্রিজম কোণ অথবা প্রতিসারক কোণ। এই হচ্ছে ভাই তোমার এখান থেকে আসার মতো দুইটা ফর্মুলা, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। তো দুইটা ফর্মুলা পাইলাম, একটা হচ্ছে ভাই তোমার A = R1 + R2, সব প্রকারের প্রিজমের ক্ষেত্রে কথাটা সত্য, দ্যাটস একদম মুখস্থ রাখতে হবে। A = R1 + R2 মানে ভিতরের দুইটা কোণের যোগফল হচ্ছে কোণ A এর সমান, এবং বিচ্যুতি কোণ হচ্ছে বাইরের দুইটা কোণের যোগ করে এখান থেকে এটা বাদ দিব, মানে I1 + I2। এই যে I1 ছিল, এই যে I1 ছিল, I1 আর এই যে I2, এই I1 আর I2 যোগ করে ওখান থেকে বাদ দিলে আমরা পাবো হচ্ছে বিচ্যুতি কোণ। একদম মুখস্থ রাখতে হবে, প্রিজমের যে কোনো টাইপের মধ্যে এই সূত্রটা কিন্তু প্রযোজ্য, একদম সর্বজনীন সূত্র এটা প্রিজমের। এখন যে জিনিসটা আমরা দেখবো, যে আমরা তো এতক্ষণ ভাই বিচ্যুতি দেখলাম, একটু ন্যূনতম বিচ্যুতি দেখে আসি। তো আগে একটু চিন্তা করতে হবে বিচ্যুতির ফর্মুলা আমরা এতক্ষণ কি পড়লাম? I1 + I2 - A। আর কোণ A এর ফর্মুলা কি পড়লাম ভাই? R1 এবং R2 এর যোগফল। তো তুমি এটা জাস্ট খেয়াল করবা, এই বিচ্যুতি অ্যাঙ্গেলটা কিন্তু সরাসরি I1 এর উপর ডিপেন্ড করে, বাকিগুলোর থেকে বেশি I1 এর উপরে ডিপেন্ড করে। কারণ কি? কারণ এই যে আলোক রশ্মিটা কোন অ্যাঙ্গেলে পড়তেছে তার উপরেই কিন্তু আমাদের এই ডেল্টাটা ডিপেন্ড করতেছে পুরোপুরি, কারণ ও কেমনে পড়বে সেটার উপরেই তো, ওই তো ইনিশিয়েট করছে পুরো জিনিসটাকে। তোমার ডেল্টা তোমার I1 এর উপরে ডিপেন্ড করে, কিন্তু তুমি এই ফর্মুলা থেকে বোঝার ওয়ে নাই যে I1 বাড়লে কি ডেল্টা বাড়ে নাকি I1 কমলে ডেল্টা কমে, এটা কিন্তু তুমি বলতে পারো না। এটার কারণ আছে, না পারার কারণ কি? তুমি সূত্র দেখলে মনে হবে যে হ্যাঁ ভাই
I1 বাড়লে ডেল্টা বাড়বে, ডেল্টা কমলে I1 কমবে। বাট ঘটনা আছে, এই I1 এর উপরে কিন্তু I2 A ডিপেন্ড করে, ওর উপরেই কিন্তু এই বাকি অ্যাঙ্গেল গুলো আসছে। এ হয়তো ডিপেন্ড করে না, বাট I2 কিন্তু পুরোটা ডিপেন্ড করে। আবার এ কেমনে ডিপেন্ড করে, যে এর ভিতরে R1 R2 আছে, যে বুঝতে পারছো? তো ঘটনা হচ্ছে I1 যখন কমতেছে এর মধ্যে কিন্তু মানের ডিফারেন্স হইতেছে। তার মানে এই ফর্মুলা থেকে আমি সরাসরি বলতে পারি না, তার মানে এটা একটা পরীক্ষালব্ধ ফলাফল। তো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে তুমি যতক্ষণ না পর্যন্ত বিচ্যুতির একটা ভ্যালু যাচ্ছে, যেটাকে আমরা ন্যূনতম বিচ্যুতি বলবো কিছুক্ষণ পরে, ওই ন্যূনতম বিচ্যুতি যাওয়ার আগ পর্যন্ত, তোমার এই I1 এর ভ্যালু যত বাড়বে ডেল্টা তত কমবে। উল্টা সম্পর্ক, ন্যূনতম বিচ্যুতি যাওয়ার আগ পর্যন্ত I1 যত বাড়বে ডেল্টা তত কমবে। যে গ্রাফটা খেয়াল করে, এটা হচ্ছে জাস্ট প্র্যাকটিক্যাল গ্রাফ, ওইটা দেখা, কারণ এটা সূত্র থেকে বলা সম্ভব না, ঠিক আছে? তার মানে এই সূত্র অনুযায়ী তুমি বলতে পারতেছো না, বাট আলটিমেট কথা হচ্ছে তোমার I1 আর এই ডেল্টার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে I1 যদি তোমার বাড়ে তাহলে ডেল্টা তোমার কমবে, I1 কমলে ডেল্টা বাড়বে। তো তুমি দেখলে এর মধ্যে গ্রাফ আঁকো, গ্রাফটা এরকম হবে, দেখো আমরা x অক্ষ বরাবর নিছি I1 এবং y অক্ষ বরাবর নিছি হচ্ছে তোমার ডেল্টা, ঠিক আছে? তো I1 তোমার বাড়াচ্ছ, খেয়াল করো, I1 x অক্ষ ডান দিকে গেলে বাড়বে, এই যে বাড়তেছে। অন দ্য আদার হ্যান্ড ডেল্টা কিন্তু কমতেছে, দেখো যে এই গ্রাফটা ফলো করে ডেল্টা কমতেছে, এবং ও একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত কমতেছে। দেখো এই পয়েন্ট পর্যন্ত কমছে, এই পয়েন্ট পর্যন্ত আমরা ডেল্টার একটা ভ্যালু পাইছি, যেটা মনে করো এখানে আছে 60 ডিগ্রি, জাস্ট ধরে নিচ্ছি, একটা গ্রাফের একটা পরীক্ষা আমরা একটা 60 ডিগ্রি পাইছি। এরপরে তুমি I1 এর ভ্যালু যত বাড়াবা ডেল্টা কিন্তু আবার বাড়বে। তার মানে I1 এর ভ্যালু বাড়াইলে ডেল্টা আবার বাড়তেছে। তার মানে এই সম্পর্কটা কতক্ষণ পর্যন্ত চলবে, এটার একটা লিমিট আছে, সেই লিমিটটা কিন্তু আমরা এখানে দেখছি। এক্স্যাক্টলি এই পয়েন্টটা ক্রস করার পর থেকে I1 বাড়লে ডেল্টাও বাড়ছে, ডেল্টাও উপরে I1 ও বাড়তেছে, I1 বাড়তেছে, ডান দিকে যাচ্ছে, ডেল্টাও উপরের দিকে যাচ্ছে। I1 দেখো যে তোমার ডান দিকে যাচ্ছে, ডেল্টাও উপরের দিকে যাচ্ছে, তার মানে I1 ও বাড়তেছে, ডেল্টাও বাড়তেছে। যেই পয়েন্টের পরে আমরা I1 বাড়াইলেও ডেল্টা বাড়তে থাকে, সেই পয়েন্টটাকে আমরা বলি ভাই ন্যূনতম বিচ্যুতি। দ্যাটস ইট। তার মানে এই যে 60 ডিগ্রি এই গ্রাফ অনুযায়ী পাইছো, এটাই হচ্ছে তোমার ডেল্টা এম। ন্যূনতম বিচ্যুতি কোণকে আমরা প্রকাশ করি ডেল্টা এবং ছোট হাতের একটা এম দ্বারা, ডেল্টা এম, নিচে একটা ছোট হাতের এম দেই আর কি, ঠিক আছে? তার মানে যেই ভ্যালু পর্যন্ত আমরা দেখব যে I1 বাড়াইলে ডেল্টা কমে, সেই ভ্যালুটাকেই, ডেল্টা কোণের সেই অ্যাঙ্গেল ভ্যালুটাকেই আমরা বলি ন্যূনতম বিচ্যুতি কোণ। শেষ। এখন এই যে ঘটনাটা ঘটলো, এই যে ন্যূনতম বিচ্যুতি পয়েন্টটা তুমি পাইলা ভাই, এই ন্যূনতম বিচ্যুতি পয়েন্টে বেশ কিছু ঘটনা ঘটে। কি কি ঘটনা ঘটে? মূলত দুইটা মূলত মেইন ঘটনা ঘটে। এই পয়েন্টে আসলে বাই ডিফল্ট যে কোনো প্রিজমের I1 আর I2 এর ভ্যালু সমান হয়ে যায়, এবং R1 এবং R2 এর ভ্যালু সমান হয়ে যায়। মানে বাইরের দুটো অ্যাঙ্গেল সমান, ভিতরের দুটো অ্যাঙ্গেল সমান, এটা একদম বাই ডিফল্ট। মানে ন্যূনতম বিচ্যুতি এই যে ডেল্টা এম যখনই রিচ করে সে, তখনই তার মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা, I1 আর I2 সমান, মানে বাইরের প্রিজমের বাইরের দুটো অ্যাঙ্গেল সমান, এবং R1 R2 সমান, ভিতরের দুটো অ্যাঙ্গেল সমান। এটা সবসময় ঘটবে। এটাকে উল্টা বলতে পারো যে ভাই এইটা ঘটছে মানে ডেল এম এ আসছে, এটাকে আবার ঘুরে বলতে পারো ডেল এম এ আসছে মানে এটা ঘটবে। তাহলে আমরা একটু ফর্মুলা পড়ছি, ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে I1 এর বদলে চাইলে তুমি এখন I2 এর বদলে চাইলে তুমি এখন I1 বসাতে পারো, কারণ এটা তো সমান ন্যূনতম বিচ্যুতিতে। তাহলে এখানে কি পাবা? 2 ইনটু I1 মাইনাস এ পাবা। আলটিমেটলি এখান থেকে I1 মানে তুমি কি পাবা? ডেল্টা এম প্লাস এ ডিভাইডেড বাই 2। তাহলে I1 মানে তুমি পাইলা ডেল্টা এম প্লাস এ ডিভাইডেড বাই 2। ডেল্টা এম কিন্তু ন্যূনতম বিচ্যুতি, এই পুরো ঘটনা কিন্তু ডেল্টা এম এ ঘটতেছে। এই কোর্সে কি পড়ছো ভাই? R1 প্লাস R2। তুমি চাইলে R2 এর বদলে এখন R1 বসাইতে পারো, কারণ দুটো জিনিস সমান। তাহলে R2 এর বদলে R1 বসাই দিলে 2 ইনটু R1 পাবা, তার মানে R1 মানে পাবা তুমি a বাই 2, ইজি। তাহলে R1 মানে তুমি পাইলা a বাই 2। একটু দেখো তো, আমরা একটু আগে পড়ে আসছিলাম না, a মিউ জি ইকুয়ালস টু sin I1 বাই sin R1। এই যে এখানে আমি লিখছিলাম, দেখো এই যে a মিউ জি ইকুয়ালস টু sin I1 বাই R1 এবং sin I2 বাই R2, মনে আছে? sin I2 বাই sin R2। তাহলে আমি লিখলাম a মিউ জি ইকুয়ালস টু sin I1 বাই R1। a মিউ জি মানে কি? মিউ জি বাই মিউ এ হচ্ছে 1, তাই না? তাহলে পাইলাম হচ্ছে মিউ জি ইকুয়ালস টু, আমরা মিউ জি ইকুয়ালস টু পাইলাম হচ্ছে তোমার sin I1 এর বদলে বসাই দাও sin a প্লাস ডেল m বাই 2, এবং sin R1 এর বদলে বসাই দাও sin a বাই 2। এটি ইকুয়ালস টু পাইলে তুমি মিউ জি। এই মিউ জিটা মূলত কি ভাই? আমরা বলছিলাম, মনে আছে যে প্রিজমটা ধরে নাও কাচের তৈরি এক প্রকারের। তাহলে মিউ জিটা হচ্ছে প্রিজমের প্রতিসরণাঙ্ক বা প্রিজমের কাচের প্রতিসরণাঙ্ক। তার মানে প্রিজম যা দিয়ে তৈরি সেটার প্রতিসরণাঙ্ক হচ্ছে তোমার মিউ জি। তাহলে মিউ জি কে চাইলে তুমি মিউ লিখতে পারো। এই মিউটাকে আমরা বলবো ভাই প্রিজমের প্রতিসরণাঙ্ক। তার মানে ন্যূনতম বিচ্যুতির সাথে কিন্তু খুব ইজিলি আমরা প্রিজমের প্রতিসরণাঙ্কের হিসাবটা করতে পারি। তুমি দেখো, আমরা যখন নরমালি একটা প্রিজম নিয়ে কাজকর্ম করছি, তখন কিন্তু প্রিজমের এই যে এখান থেকে কিন্তু তুমি প্রিজমের প্রতিসরণাঙ্ক মিউ জি পাইছো।
এম ইউজি মানে কিন্তু এখানে মিউজি, তাই না? পাইছো, কিন্তু এই ক্ষেত্রে তোমাকে আপতন কোণ জানা লাগছে, প্রতিসরণ কোণ জানা লাগছে। আবার দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণ I2 জানা লাগছে, আপতন কোণ R2 জানা লাগছে, এবং দ্বিতীয় পৃষ্ঠ থেকে প্রতিসরণ কোণ I2 জানা লাগছে। এই I1 R2 I2 R2 এগুলো জানা লাগছে তোমার। কিন্তু যখন ঘটনা তোমার ন্যূনতম বিচ্যুতিতে ঘটছে, তুমি দেখো ভিতরে কিন্তু I1 R1 I2 R2 কিচ্ছু নাই। তার মানে তুমি জাস্ট প্রিজম কোণ বা প্রতিসরণ কোণ এবং ন্যূনতম বিচ্যুতি ব্যবহার করেই তোমার কিন্তু ফর্মুলা চলে আসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, কিন্তু মনে রাখতে হবে এটা কখন অ্যাপ্লিকেবল, যদি শুধুমাত্র তোমার এটা ন্যূনতম বিচ্যুতি বলা থাকে, শুধুমাত্র তখনই অ্যাপ্লিকেবল। আদারওয়াইজ তোমাকে ওই যে I1 বাই সাইন I1 বাই সাইন R1 দিয়ে আনতে হবে, অথবা ওই যে আরেকটা যে ফর্মুলা দিলাম ওটা দিয়ে আনতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ পসিবল না। আরেকটা ফর্মুলা বলতে যে এই ফর্মুলাটাই আর কি, সাইন I2 বাই R2 সাইন I1 বাই R1, এটা দিয়ে আনা লাগবে প্রিজমের প্রতিসরণাঙ্ক। বাট যদি তোমার ন্যূনতম বিচ্যুতি এসে যায়, সরাসরি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। এটার ভিতরে I1 I2 R1 R2 জানার কোনো দরকার নাই, সরাসরি এ জানলেই হইতেছে। এ দেওয়াই থাকে প্রতিসরণ কোণ, প্রতিসারক কোণ, আর ডেল এম তো তোমার বলাই থাকবে, ঠিক আছে? সরাসরি হয়ে যাবে, এই আর কি। যাই হোক, তাহলে আমরা যদি এতক্ষণ যা যা শিখছি একটু যদি সাম আপ করি, তাহলে আমরা কি কি পাইছি দেখো। প্রথমত ডেল্টা কোন অ্যাঙ্গেলটা ভাই? এই যে এই অ্যাঙ্গেলটা ডেল্টা, তাই না? এই যে এই অ্যাঙ্গেলটা ডেল্টা, এটা হচ্ছে I1, এই অ্যাঙ্গেলটা হচ্ছে I2, এর ভিতরে R1 R2 আমি মার্ক করে রাখছি, R1 R2, আর এটা হচ্ছে ডেল্টা, আর এটা হচ্ছে প্রতিসারক কোণ ক্যাপিটাল এ, ঠিক আছে? তাহলে ডেল্টা ইকুয়ালস আমরা পাইছি ভাই বাইরের দুইটা কোণের যোগফল মাইনাস হচ্ছে প্রতিসারক কোণ। প্রতিসারক কোণ মানে পাইছি হচ্ছে ভাই ভিতরের দুইটা কোণের যোগফল, ঠিক আছে? এটা হচ্ছে মূল বেসিক সূত্র। আর ন্যূনতম বিচ্যুতি আসলে ঘটনা কি করতেছে ভাই? বাইরের দুইটা কোণ এবং ভিতরের দুইটা কোণ ভাইয়া সমান হয়ে যায়, তখন আমাদের ফর্মুলাটা আসে প্রিজমের প্রতিসারণাঙ্ক বের করার সময় সাইন অফ a প্লাস ডেল এম বাই টু, নিচে আসবে সাইন a বাই টু। মানে এই a প্লাস ডেল এম বাই টু মানে কি ভাই? I1 হয়, তাই না? এটা এইভাবে ধরে করলাম, একটু আগে দেখছি। আর a বাই টু মানে কি আসে ভাই? R1 হয়, তাই না? R1 বাই R2 যাই বলো, I1 বা I2 যাই বলো, ঠিক আছে? I1 ও বলতে পারো, I2 ও বলতে পারো, একই কথা। দ্যাটস ইট। এবার আমরা যে ঘটনাটা ঘটাবো সেটা হচ্ছে আমরা প্রিজমটাকে একটু ছোট চিন্তা করবো। ছোট মিন্স ছোট না, সরু। তার মানে ওই যে আমরা প্রতিসারক কোণটা চিন্তা করতেছিলাম না, এই যে ক্যাপিটাল এটা, এই অ্যাঙ্গেলটার একটু কমায় ধরবো, মানে এর ভ্যালু 6 ডিগ্রির সমান বা তার কম হবে। এই ঘটনাটাকেই বলা হয় সরু প্রিজম। তার মানে এর ভ্যালু অনেক কমায় ধরতে হবে। এ যখন অনেক ছোট হবে, এ লেস অর ইকুয়াল 6 ডিগ্রি, তখন সেটাকে আমরা সরু প্রিজম বলি। এবং সরু প্রিজমের ক্ষেত্রে এই ডেল্টাটা কখনোই I1 এর উপর ডিপেন্ড করে না। সরু প্রিজম, এখন কিন্তু আমরা যা সরু প্রিজম দেখবো, কেন করে না, কিভাবে করে না, আমরা একটু দেখে নিই। তো আমরা একটু আগে ফর্মুলা লিখে আসছি যে MUG ইকুয়ালস টু sin I1 বাই sin R1 ইকুয়ালস টু sin I2 বাই R2 sin R2, তাই তো? এটা আমরা জেনে আসছি। তো সরু প্রিজমে আলোক রশ্মি ফার্স্ট পৃষ্ঠে অলমোস্ট লম্বভাবে পড়ে। সরু প্রিজমে এই আলোক রশ্মিটা, এই যে অভিলম্বটা না, এই যে অভিলম্ব না ভাই, ও এন ও, এখানে না এক্স্যাক্টলি লম্বভাবে পড়ে সে, মানে এক্স্যাক্টলি সে এই জায়গাটাতে লম্বভাবে পড়ে, যে এইভাবেই পড়ে, ঠিক আছে? না, ঠিক নাই, একটু প্যাচ খেললাম। লম্বভাবে আলোক রশ্মি পড়া মানে কি? কার সাথে লম্বভাবে পড়ছে ভাই? একটু চিন্তা করতে হবে, কার সাথে লম্বভাবে পড়ছে? লম্বভাবে পড়ছে, আলোক রশ্মি লম্বভাবে পড়ে, তার মানে কি ভাই? তোমার এটা কার সাথে লম্বভাবে পড়ছে? অভিলম্বের সাথে। কারণ অ্যাঙ্গেল কার সাথে করা থাকে? অভিলম্বের সাথে। তুমি তো বিবর্তনের সাথে 90 চিন্তা করতেছো না, এটা পড়বে ভাই এই যে অভিলম্বের সাথে। মনে করো এইভাবেই পড়ছে, ধরো অ্যাঙ্গেলটা এইভাবেই গেছে, কিন্তু এই যে I1 এর অ্যাঙ্গেলটা, এই যে I1 এর অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। তার মানে অভিলম্বের সাথে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। বুঝছো ভুল কোথায় করে? মাত্র দেখাইছে কিন্তু। লম্বভাবে আলো পড়ছে মানে ওই I1 বা ওই যে আপতন কোণের অ্যাঙ্গেলটা, এটা কার সাথে ধরি আমরা ভাই? অভিলম্বের সাথে ধরি। অভিলম্ব হচ্ছে NO। তাহলে আমাদের কি হবে ভাই? এই অ্যাঙ্গেলটা কি হবে? অবশ্যই এরকম যাবে, এই যে এটা 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, ঠিক আছে? এই বরাবর আলোটাই পড়ছে। তো ধরো পড়ছে এইভাবে, কিন্তু আমাদের I1 এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? I1 এর ভ্যালু হচ্ছে ভাই তোমার 90 ডিগ্রি। আচ্ছা, তো সরু প্রিজমে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এখানে আলোক রশ্মি আমাদের প্রথম পৃষ্ঠে অলমোস্ট লম্বভাবে পড়ে। তো অলমোস্ট লম্বভাবে পড়া মানে কি? এটা অভিলম্বের সাথে কত কোণ করে? অলমোস্ট 0 ডিগ্রি করবে, স্বাভাবিক। তুমি একটু চিন্তা করো, এটা দেখো, এখানে দেখো, এই যে অভিলম্ব ছিল তোমার, তাই না? এই যে NO, এটা ছিল তোমার অভিলম্ব। তো অলমোস্ট লম্বভাবে পড়া মানে কি ভাই? তোমার আলোক রশ্মিটা কিন্তু অলমোস্ট এটা ঘেঁষেই পড়বে। তাহলে ঘেঁষে যখন পড়ে, তুমি জানো যে I1 এর ভ্যালু কি বলো তো? I1 কিভাবে আসে? অভিলম্বের সাথে সে কোণ করে। তাহলে যদি আলোক রশ্মি আমাদের পৃষ্ঠের উপরে লম্বভাবে পড়ে, মানে যে পৃষ্ঠের উপরে যদি লম্বভাবে পড়ে, তুমি জানো অভিলম্ব তো পৃষ্ঠের উপর লম্বতেই আছে, তাহলে I1 কি হয়? 0 ডিগ্রি হয় না? এখন এটা পুরোপুরি লম্বভাবে পড়ে না, তাহলে তো ঘটনাই ঘটবে না।
পুরোপুরি লম্বভাবে পড়ে না, হালকা একটু অ্যাঙ্গেল করে, বাট আমরা বলতে পারি I1 0 ডিগ্রি, বাট একটু ভদ্রভাবে বললে তুমি বলতে পারো I1 টেন্ডস টু 0, মানে অলমোস্ট 0 বাট পুরোপুরি 0 না। এখন এই I1 এর ভ্যালু যখন অনেক ছোট হয়ে যায়, স্বাভাবিকভাবেই তোমার I2, তারপরে I2, তোমার R1, তোমার R2 সবার ভ্যালু খুব ছোট হয়ে যায়। সরু প্রিজমের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, I1 অনেক ছোট হয় কারণ পুরোপুরি লম্বভাবে পড়ে পৃষ্ঠের সাথে, যার মানে অভিলম্বের সাথে অলমোস্ট 0 ডিগ্রিতে পড়ে, তার মানে I1 এর ভ্যালু অলমোস্ট 0 পাও, যার কারণে I1, I2, R1, R2 সবার ভ্যালু আমরা অনেক ছোট পাই, মানে একদম 0-র কাছাকাছি পাই। তো এই ক্ষেত্রে দেখা যায়, তুমি জানো যে মনে করো সাইন, তুমি বসায় দেখতে পারো সাইন 0 সামথিং এর ভ্যালু, ওই 0 এর যে রেডিয়ান সেটাই পাবা। আর তুমি যদি রেডিয়ান মোডে নিয়ে ক্যালকুলেট করো সাইন 0.003 যা পাবা, ওটার উত্তর তোমার 0.003 পাবা, যেখানে অ্যাঙ্গেলটা রেডিয়ানে বসাচ্ছ। তার মানে এই যে অনেক ছোট হয়ে যায়, যেমন I1 R1 এর ভ্যালু অনেক ছোট হয়ে যায়, যার ফলে R2 I2 এর ভ্যালু আমরা অনেক ছোট পাই। এই কেসে আমরা দেখি a mu g = I1/R1 = I2/R2। তার মানে আমরা একটু আগে দেখে আসছি যে a mu g = sin I1/sin R1 sin R2/R2। এখন যেহেতু I1 R1 I2 R2 ভ্যালু খুব ছোট হয়ে যায়, তুমি জানো এদের সাইনের ভ্যালুটাও, তুমি যদি খুব ছোট ভ্যালুকে সাইন করো, যদি এটা রেডিয়ানে হয় অ্যাঙ্গেল, তুমি কিন্তু ওইটার উত্তরটা ওই অ্যাঙ্গেলের সমানই পাবা। তার মানে sin I1 মানে তুমি I1 পাবা, sin R1 মানে R1 পাবা, sin I2 I2 পাবা, sin R2 R2 পাবা। ঠিক আছে, এখন এই যে সূত্রটা দাঁড়াইলো তোমার, এখান থেকে a mu g মানে কি বলো তো, mu g যেটাকে আমরা মিউ বলতে পারি, তাহলে এখান থেকে I1 মানে কি আসলো, মিউ ইনটু R1, I2 মানে কি আসলো, মিউ ইনটু R2, জাস্ট গুণ হয়ে যাবে ওই পাশে, তাহলে I1 = মিউ ইনটু R1, I2 = মিউ ইনটু R2। তুমি বেসিক যে বিচ্যুতির ফর্মুলাটা শিখছো I1 + I2 - a, এখন I1 এর জায়গায় তুমি যদি মিউ R1, I2 এর জায়গায় তুমি যদি মিউ R2 বসায় দাও, এবং তুমি যদি একটা মিউ কমন নাও এখান থেকে, তাহলে তুমি ভিতরে R1 + R2 পাবা, -a আছে। তো এই R1 + R2 মানে কি, R1 + R2 মানে a, আগে থেকেই জানো তুমি R1 + R2 মানে a, তাহলে R1 + R2 বলতে তুমি চাইলে a বসায় দিতে পারো, তাহলে তুমি পাইলা মিউ ইনটু a মাইনাস a। a যদি কমন নিয়ে নাও, তাহলে ভিতরে পড়ে থাকে মিউ -1। এটাই হচ্ছে তোমার বিচ্যুতির ফর্মুলা, শুধুমাত্র যখন কেসটা আসছে আমার সরু প্রিজম, শুধুমাত্র সরু প্রিজমের ক্ষেত্রেই এই সূত্রটা অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ কিন্তু এই জিনিসটা ভাই অ্যাপ্লিকেবল না। শুধুমাত্র সরু প্রিজমের ক্ষেত্রে আমরা ডেল্টা ইকুয়ালস টু পাই a ইনটু মিউ -1, যেখানে মিউ হচ্ছে ভাই প্রিজমের প্রতিসরণাঙ্ক, a হচ্ছে প্রিজমের প্রতি স্মারক কোণ অথবা প্রিজম কোণ, আর ডেল্টা হচ্ছে বিচ্যুতি। কখন? শুধুমাত্র সরু প্রিজমের ক্ষেত্রে। খেয়াল করলে দেখবা ভিতরে I1 I2 R1 R2 যা ছিল সব কিন্তু রিপ্লেস হয়ে গেল, যার কারণে সরু প্রিজম আমরা বলি যেটা I1 I2 R1 R2 কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। এই ফর্মুলাটা শুধুমাত্র সরু প্রিজমের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, দ্যাটস অল অ্যাবাউট ইট। সরু প্রিজম নিয়ে আমাদের এতটুকুই। এবার আসলে নেক্সটে কি আছে এটা দিয়ে আমরা একটা ম্যাথ করে দেখি, সরু প্রিজম দিয়ে ম্যাথ। তুমি দেখো একটা ফ্লিট কাচের তৈরি প্রিজমের প্রতিসারক কোণ 10 ডিগ্রি। ভাই আপনি বললেন সরু প্রিজমের কোণ হবে 10 এর কম, মানে 6 বা 6 এর কম, এখানে বলছে 10, আপনি সরু প্রিজম কেন বলেন? রিজন বলে তোমাকে দেখাই। লাল আলোর জন্য উপাদানের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, যে মিউ দেওয়া আছে, একটা আলোর জন্য প্রিজমের কাচের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, তো বিচ্যুতি কত? তুমি যদি এখন ডেল্টা বাইর করতে যাও, তুমি কি করতে পারো? অনেক ভাবে ডেল্টা আনতে পারো, লাইক I1 + I2 - a করতে পারো। তুমি একটু খেয়াল করলে দেখবা এইখানে তোমার a দেওয়া আছে, প্রতিসারক কোণ a দেওয়া আছে, কিন্তু তোমার I1 I2 বাইর করার মতো কোনো ফর্মুলা কিন্তু নাই। তুমি বলতে পারো ভাই আমরা মিউ দিয়ে আসি, আপনি তো পড়াইছেন a mu g মানে মিউ ইকুয়ালস হচ্ছে sin I1/R1, I1 নিচে sin R1, ভালো কথা, করতে পারো। তোমার মিউর ভ্যালু হচ্ছে 1.57 দেওয়া। এখন তুমি যদি এখান থেকে I1 I2 আনতে চাও, তবে অ্যাটলিস্ট R1 জানা লাগবে, a থেকে R1 পাবা, ঠিক আছে, বাট a = R1 + R2, তাহলে ওই ক্ষেত্রে আবার R2 জানা লাগবে, যেটা জানা অসম্ভব। তার মানে এখানে ডেটা মিসিং থাকে। পরীক্ষায় এরকম অনেক কিছু কোশ্চেন থাকে যেখানে ডেটা একটু মিসিং থাকে, ওই ক্ষেত্রে তুমি দেখবা যে এইখানে এই ফর্মুলা বাদে আর কোনো ফর্মুলা আসবেই না। ভুল ধরছি, ও আচ্ছা এখানে তো লেখাই আছে, এই যে a * মিউ -1, এখানে এই ফর্মুলা বাদে অন্য কোনো ফর্মুলা তুমি খাটাইতেই পারবা না, কারণ I1 I2 R1 R2 কোনোটাই তুমি বাইর করার মতো ইনাফ ডাটা এখানে দেওয়া নাই। এই কেসে আমরা এটাকে সরু প্রিজম ধরে নেই, বাট আবারও বলতেছি এটা কিন্তু সরু প্রিজম না, জাস্ট আমি দেখাই দিলাম যে ডেটা অনেক সময় এরকম দেওয়া থাকে 10, কিন্তু আর কিছু দেওয়া নাই। ইভেন এখানে যদি তোমার 100 দেওয়া থাকে বাট আর কোনো ডেটা না দেওয়া থাকে, তখন তোমাকে এটা সরু প্রিজম ধরেই চিন্তা করতে হবে, এছাড়া কিছু করার নাই। ঠিক আছে, এই আর কি। তাহলে এখন বাদ দেওয়া কি কাছে তুমি বুঝছো, এর ভ্যালু হচ্ছে 10, মিউর ভ্যালু হচ্ছে 1.57 - 1, বসায় দাও, যা আসবে সেটাই। এই বিচ্যুতি কিন্তু ভাই এর কিন্তু কোনো একক নাই, এটা কিন্তু একটা অ্যাঙ্গেল। তার মানে তুমি যে 10 ডিগ্রি, যেহেতু তুমি এটা ডিগ্রিতে বসাইছো, তাহলে এই উত্তর কিন্তু ডিগ্রিতে পাবা। আবার এটা যদি রেডিয়ানে বসাও, এই উত্তর কিন্তু রেডিয়ানে পাবা, বুঝছো? তো এই আমরা বসাইছি কিসে? ডিগ্রিতে, তাহলে অবশ্যই এটার উত্তর তুমি ডিগ্রিতেই পাবা, কারণ এই এখানে ডিগ্রিতে বসানো।
ক্লিয়ার? বিচ্যুতির অ্যাঙ্গেল নাই বলতে কি, বিচ্যুতি একটা কোণ ভাই, তোর অ্যাঙ্গেল হচ্ছে ডিগ্রি কিংবা রেডিয়ান, এর বাইরে তো কিছু হওয়ার নাই, তাই না? এই আর কি। তো হয় ডিগ্রি হবে না রেডিয়ান হবে, একক আছে বাট এটা হচ্ছে ডিগ্রি অথবা রেডিয়ান, ঠিক আছে? এর একক কি, ডিগ্রি অথবা রেডিয়ান। I1 এর একক কি, ডিগ্রি অথবা রেডিয়ান। ওরকমই বিচ্যুতির একক, ঠিক আছে? ডিগ্রিতে বসালে তো ডিগ্রিতেই পাবা। এখন যে আমি তোমার বলছিলাম যে আমরা যদি একটা হোয়াইট লাইট প্রিজমের দিকে মারি তাহলে এই জিনিসটা তোমার 7টা কালারে ভাগ হয়। প্রথম কথা, হোয়াইট লাইট কেন? কারণ তুমি জানো যে হোয়াইট লাইট মানে হচ্ছে সব কালারের মিশ্রণ। সব কালার একখানে তুমি যদি মিশাইতে পারো তাহলে তুমি দেখবা কালারটা অনেকটা সাদা হয়ে যায়। একটা প্রপার মিক্সচার করতে পারলে তুমি কালারটা সাদা পাবা। তাহলে আমরা যদি প্রিজমের এক সাইডে হোয়াইট লাইট মারি তখন দেখা যায় তার আরেকটা সাইড দিয়ে যে আলোটা বাইর হয়েছে এখানে আমরা অনেকগুলো লাইট দেখতে পাবো, ওই যে প্রথম ছবিটার মতো। এবং এখানে আমরা ওই যে VIBGYOR দেখবো, মানে যে ভায়োলেটের ভি, ইন্ডিগোর আই, বি এর ব্লু এর বি, GYOR, মানে বেনিয়া সহকলা, নিচ থেকে দেখবা বেনিয়া সহকলা, ঠিক আছে? তো এরকম একটা কালারের প্যাটার্ন দেখবো। এই জিনিসটা ঘটার মেইন কারণটা কি? এটা মেইন কারণ হইতেছে এইটা যে তুমি দেখো এখানে সাদা লাইটের ভিতরে অনেক প্রকারের লাইট থাকে এবং প্রত্যেকটা লাইটের বেগ এক এক রকম, এক এক কালারের বেগ কিন্তু এক এক রকম, তাদের মিউ এক এক রকম হয়ে যাবে, ফলে যার কারণে তাদের যে ডেল্টাটা মানে যে বিচ্যুতিটা মানে সে যেদিকে যাওয়ার কথা ছিল ভার্সেস সে যেদিকে যাচ্ছে, এই যে ডেল্টাটা, এই ডেল্টাটা এক এক লাইটের জন্য এক এক রকম হবে, যার কারণে কিছু লাইট একটু বেশি নামবে, কিছু লাইট একটু কম নামবে, কিছু লাইট একটু উপর দিয়ে যাবে, বুঝছো? দেখা যায় যে নিচে আছে হচ্ছে বেগুনি, তাই না, বেনিয়া সহকলা, এবং উপরে আছে হলো লাল, নিচে আছে হলো তোমার বেগুনি। তো তুমি বুঝতেই পারতেছো বেগুনি লাইটটা অনেক নিচে আসছে, তার মানে বেগুনির জন্য ডেল্টার ভ্যালু অনেক বড়। তার মানে আমাদের এখানে ডেল্টা ভায়োলেট, বেগুনি মানে ভায়োলেট বলা হয় বেগুনি ইংরেজিতে, ডেল্টা ভায়োলেট কিন্তু সব থেকে বড় এবং সব থেকে কম কে বলো তো? লালের, কারণ লাল একদম উপর দিয়ে গেছে, বিচ্যুতি কোণ একদম কম, যত উপরে তত কম, সেটা কত? ডেল্টা আর। ডেল্টা ভায়োলেট কিন্তু তোমার এর থেকে বড় এবং ডেল্টা ভায়োলেট হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে? এবং এখানে যে কালারগুলো পাওয়া গেছে, এখানে মিড কালার বা একটা মধ্যরশ্মি বলা হয় সেটা হচ্ছে ইয়েলো। অনেকে বলবে যে ভাই আমি গ্রিন কেন ধরতেছি না? না ভাই, গ্রিন ধরে না, কারণ ইয়েলোর আচার আচরণ এরকম যে ও অর্ধেক লালের মতো করে অর্ধেক বেগুনির মতো করে, দ্যাটস ওয়াই ইয়েলোকে ধরা হয়। তোমার হয়তো দেখলে মনে হবে ভাই আমি গ্রিন কে নেই, কারণ গ্রিন 7টা কালার, উপরে 2টা নিচে 3টা, বাট না, মধ্যরশ্মি সবসময় আমরা ইয়েলো বলি। তার মানে তোমাকে যদি বলে মধ্যরশ্মির প্রতিসরণাঙ্ক কত, তুমি ইয়েলোরটা বের করবা, মানে হলুদেরটা বের করবা। মধ্যরশ্মির বিচ্যুতি বললে তুমি হলুদটা বের করবা, কারণ এটা নট অ্যাবাউট কয় নাম্বার, ইটস অল অ্যাবাউট কার মধ্যে দুইটার ধর্মের অ্যাভারেজ আমরা পাই, এটা হলুদ, ঠিক আছে? এই আর কি। তবে এখান থেকে 7টা কালারের চেহারা দেখলাম। এখন এখান থেকে ঘটনা কি ঘটে? এখানে দুইটা জিনিস ঘটছে, একটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ, যেটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি, এবং আরেকটা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা, যেটাকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি। তো আগে একটু চিন্তা করতে হবে এই বিচ্ছুরণটা ঘটে সরু প্রিজমে। সরু প্রিজমের ফর্মুলা আমরা জানা গেছে, তাই না? ডেল্টা ইকুয়ালস টু এ কমন নেওয়া থাকে, ভিতরে মিউ মাইনাস 1, তাই না? তাহলে ডেল্টা ইকুয়ালস টু এ ইনটু মিউ মাইনাস 1। যদি আমরা এটা লাল রশ্মির ক্ষেত্রে চিন্তা করি তাহলে ডেল্টা আর ইকুয়ালস টু এ, তো সবার জন্যই এক, এ ইনটু মিউ আর মাইনাস 1। আবার ডেল্টা ভি বেগুনের জন্য এ ইকুয়ালস টু এ ইনটু মিউ ভি মাইনাস 1, এ সবার জন্য একই, তাই না? এই আর কি। তো আমরা কৌণিক বিচ্ছুরণ বলতে যে জিনিসটা বুঝাই সেটা হইতেছে এইটা। দেখো এখানে দুই ধরনের বিচ্ছুরণ আমরা তো দেখতেছি ভাই, তাই না? একটা হচ্ছে এই দিকে গেল, এই যে এইদিকে, আর হচ্ছে এইদিকে। তার মানে আমরা দুইটার পাবো, দুইটা লাইন পাবো। সরি, এখানে একটু মানে কালারটা লাগতে পারে তোমার কাছে, আমি একটু ক্লিয়ার দেখাই দিই। এই দেখো, এইটা হচ্ছে ডেল্টা আর, এটা হচ্ছে ডেল্টা আর, এবং এই পুরাটা হইতেছে ডেল্টা ভি, তাই তো? তাহলে ডেল্টা আর আর ডেল্টা ভি অবশ্যই বড়। তার মানে তোমার এই যে ডেল্টা ভি থেকে ডেল্টা আর বিয়োগ করলে যেটা পাবা এটাকে প্রকাশ করি থিটা দ্বারা, এবং এইটাকেই বলা হয় কৌণিক বিচ্ছুরণ। তার মানে যে আমরা একটু আগে বললাম যে ডেল্টা ভি ইজ গ্রেটার দেন ডেল্টা আর, যে আমরা বললাম এই ডেল্টা ভি ডেল্টার থেকে কতটুকু বড় এটার পরিমাপটাই হচ্ছে তোমার কৌণিক বিচ্ছুরণ। নরমাল হিসাব ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর ইকুয়ালস টু থিটা। এই থিটাকে আমরা বলি কৌণিক বিচ্ছুরণ একক। কি হবে? এগুলো ডিগ্রিতে থাকলে এটাও ডিগ্রিতে পাবা, এটা রেডিয়ানে থাকলে এটা রেডিয়ানে পাবা, ইজি, ঠিক আছে? তাহলে কৌণিক বিচ্ছুরণকে আমরা প্রকাশ করি থিটা দ্বারা, যেটা মানে হচ্ছে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর। তুমি যদি দুটো একটু বিয়োগ করো তুমি দেখবা দুই পাশ থেকে এ কাটাকাটি চলে যাবে, কারণ এ গুণ হবে মাইনাস 1 এর সাথে, এখানে এ মাইনাস 1 এর সাথে গুণ হবে, সো এ কিন্তু আমাদের ভাই কাটাকাটি চলে যাবে, জাস্ট পড়ে থাকবে এ ইনটু মিউ আর মাইনাস এ ইনটু মিউ ভি। যেহেতু ভায়োলেট থেকে রেড বিয়োগ করতেছে তাহলে ভিতরে থাকবে এ ইনটু মিউ ভি মাইনাস এ ইনটু মিউ আর। যদি এ কমন নিয়ে নাও তাহলে ভিতরে পড়বে হচ্ছে তোমার মিউ ভি মাইনাস মিউ আর ইনটু এ, ঠিক আছে? এই হচ্ছে তোমার কৌণিক বিচ্ছুরণের ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট জিনিস,
এটা মাথায় রাখবা, প্রকাশ করি আমরা এটাকে থিটা দ্বারা। তাহলে কৌণিক বিচ্ছুরণ এই তো গেল। এখন এই কৌণিক বিচ্ছুরণ থেকে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা। খুবই সিম্পল ব্যাপার। তুমি যে কৌণিক বিচ্ছুরণ থিটা পাইছো, তুমি যে কৌণিক বিচ্ছুরণ বাই থিটা পাইছো, এটাকে যদি তুমি মধ্যরশ্মির বিচ্ছুরণ দ্বারা ভাগ দাও, মধ্যরশ্মির বিচ্যুতি দ্বারা ভাগ দাও, তাহলে তোমার চলে আসবে বিচ্ছুরণ ক্ষমতা। আবার বলি, তোমার যে কৌণিক বিচ্ছুরণ পাইছো থিটা, এই থিটাকে তুমি যদি ডেল্টা দিয়ে ভাগ দাও, ডেল্টা কি ভাই? বিচ্যুতি না? কার বিচ্যুতি নিব? কিছু বলা না থাকলে তো আমি মধ্যরশ্মিরটাই নিব এখানে, তাই না? থিটাকে ডেল্টা দিয়ে ভাগ দেওয়া মানে হচ্ছে ভাই বিচ্ছুরণ ক্ষমতা, যেটাকে আমরা প্রকাশ করি ভাই ওমেগা দ্বারা। তাহলে ওমেগা ইকুয়ালস টু থিটা বাই ডেল্টা। দেখো আমি লিখছিও, ওমেগা ইকুয়ালস টু কৌণিক বিচ্ছুরণ থিটা ডিভাইডেড বাই মধ্যরশ্মির বিচ্যুতি ডেল্টা। তাহলে থিটা মানে কি ভাই? ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর। থিটা মানে হচ্ছে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর ডিভাইডেড বাই মধ্যরশ্মির বিচ্যুতি হচ্ছে ডেল্টা। শেষ, এ পর্যন্ত ক্লিয়ার? এবার খেয়াল করো, ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর মানে কি? মিউ ভি মাইনাস মিউ আর ইনটু এ লিখলাম। আর ডেল্টা মানে কি? ডেল্টা মানে হচ্ছে এই যে a ইনটু মিউ মাইনাস 1। তাহলে ডেল্টার বদলে তুমি লিখে দিলে মিউ মাইনাস 1 ইনটু a, উপর নিচ থেকে a কেটে দিলে তুমি পাবা হচ্ছে মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই মিউ মাইনাস 1। তাহলে এইটা হচ্ছে তোমার বিচ্ছুরণ ক্ষমতা, যেটা ওমেগা, ওর আরেকটা প্রকাশিত রূপ। তুমি খেয়াল করো, ভিতরে যারা আছে মিউ, ওদের এমনিতেও একক নাই, তার উপর আবার দুইটা একই জিনিসের অনুপাত। তো এই ওমেগার কিন্তু কোনো একক থাকে না, মানে ডিগ্রিও না রেডিয়ানও না। বুঝতে পারছো? আবার এইভাবেও চিন্তা করতে পারো, দেখো থিটা মানে কি? ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, মানে উপরে আছে ডিগ্রি, ডেল্টা, ডেল্টা মানে কি? আছে ডিগ্রি, ডিগ্রি ডিগ্রি কাটা, কোনো একক নাই। অথবা চিন্তা করে এটা আছে রেডিয়ানে, এটাও রেডিয়ানে, রেডিয়ান রেডিয়ান কাটা, কোন একক নাই। তার মানে বিচ্ছুরণ ক্ষমতার কিন্তু কোনো একক থাকে না, যেটাকে আমরা প্রকাশ করতেছি ওমেগা দ্বারা। তাহলে এই হচ্ছে ভাই তোমার ওমেগার ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওমেগা ইকুয়ালস টু মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই মিউ মাইনাস 1, যেখানে মিউ হচ্ছে মধ্যরশ্মির প্রতিসরণাঙ্ক। এখন তোমার এই ডেল্টা আর মিউর কিছু পরিচয় আছে। যেমন মধ্যরশ্মি মানে কি একটু চিন্তা করো। মধ্যরশ্মি মানে হচ্ছে ভাই তোমার এই রেড আর বেগুনিটার এভারেজ। তার মানে আমি তোমাকে যখন বলতেছি ভাই তুমি ডেল্টা বাইর করো, মানে মধ্যরশ্মি, তুমি কি করবা? ডেল্টা ভায়োলেট এবং ডেল্টা আর এর এভারেজ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ। আমি তোমাকে যখন বলতেছি ভাই মিউ বাইর করো মধ্যরশ্মি, তুমি কি করবা? মধ্যরশ্মি ভায়োলেটের মিউ এবং রেডের মিউ যোগ করে 2 দিয়ে ভাগ দিবা, মানে এভারেজ নিবা আর কি, গড় করবা। শেষ। তো ডেল্টা আর মিউর পরিচয় কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, মিউ ইকুয়ালস টু মিউ ভি প্লাস মিউ আর বাই 2, ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা ভি প্লাস ডেল্টা আর বাই 2। এই হচ্ছে তোমার ভাই কথা। তো দুইটা জিনিস, একটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ থিটা দ্বারা প্রকাশ করি, একক হচ্ছে ডিগ্রি অথবা রেডিয়ান, আর একটা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা প্রকাশ করি ওমেগা দ্বারা, এই যে ফর্মুলা, এবং এটার কোনো একক নাই। শেষ, ঠিক আছে? সৌর প্রিজম নিয়ে কাজকর্ম শেষ। নেক্সটে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করবো, মানে আমাদের প্রিজমের সবকিছু শেষ ভাই।